ওয়েলকাম টু বিএসসিসিআই। আমরা ইতিমধ্যে WBPSC বিগত বছরে যা যা প্রশ্ন এসেছে বাংলা সাহিত্যের ইতিহাসের ওপরে তা নিয়ে আলোচনা করে ফেলেছি। আজ আমরা আলোচনা করব, ঠিক এই মুহূর্তে আমরা এখন আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের পার্ট 2 নিয়ে, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর যা যা প্রশ্ন এসেছে সেই নিয়ে আলোচনা করব। এটি পার্ট 2। একদম সময় নষ্ট না করে আমরা দ্বিতীয় যে অংশ রয়েছে সেই অংশে চলে যাচ্ছি। তবে শুরুর আগে তোমাদেরকে তিনটে কথা বলতে চাই। এক নম্বর, আমরা কিন্তু জানি ইতিমধ্যে WBPSC কিন্তু আমাদের নোটিশ দিয়ে দিয়েছে এবং 14ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হতে চলেছে। তাই যারা যারা এই WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস পরীক্ষাকে তোমরা পাখির চোখ করছো, তারা কিন্তু অতি অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। বাংলা সাহিত্যের ইতিহাসের বিগত বছরে যে যে প্রশ্ন এসেছে তার উপর একটি ক্লাস। প্রথম প্রশ্ন আজকের, যেটি এসেছে পিএসসি 2013-তে, যেটি এসছে পিএসসি 2013-তে, চন্দ্রগুপ্ত নাটকটি কাল লেখা? দীনবন্ধু মিত্রের, গিরিশচন্দ্র ঘোষের, দ্বিজেন্দ্রলাল রায়ের না মনোজ মিত্রের? চন্দ্রগুপ্ত নাটকটি কাল লেখা? তোমরা তোমাদের মতো অতি অবশ্যই চেষ্টা করতে থাকবে, উত্তর দাও কমেন্টে। এবং সকলকে বলছি, এই ধরনের বিভিন্ন রকম ক্লাস তোমরা পাবে। সেই ক্লাস তোমরা পেতে ডেসক্রিপশন বক্সে দেয়া যে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আরও বিভিন্ন রকম কোর্স সম্পর্কিত, পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য তোমরা পেয়ে যাবে সেখান থেকে। যাই হোক, আজকের যে প্রশ্ন, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। চন্দ্রগুপ্ত নাটকটি কাল লেখা? চন্দ্রগুপ্ত নাটকটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। শুধুমাত্র আজকের এই ক্লাসে আমি কিন্তু উত্তর বলে দেব, দিয়ে ক্লাসটা শেষ করে দেবো তা নয়। এই যে এই চন্দ্রগুপ্ত নাটক, সেই নাটকের কিছু তথ্য হয়তো দিয়ে দেব। প্রত্যেকটা প্রশ্নেও এমনভাবে পড়াবো, ইতিমধ্যে যারা তোমরা পার্ট 1 ভিডিও দেখেছো তারা তো অতি অবশ্যই জানো, আর যারা দেখোনি, এখনো অবধি দেখে উঠতে পারোনি, তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারো। শুধুমাত্র উত্তর বলে দেয়া নয়, তার পাশাপাশি আরও বিভিন্ন রকম যে তথ্যাদি সেগুলো দেব। সেই তথ্য দেব তোমাদেরকে, যাতে করে একটা প্রশ্ন পড়তে গিয়ে তোমাদের আরও অনেক প্রশ্ন তৈরি হয়ে যায়। এর পাশাপাশি এই সি অপশানটা হয়তো উত্তর হলো, বাকি এ বি ডি, অনেক সময় তোমাদের মনে প্রশ্ন আসে যে সি অপশানটা উত্তর হলো, কেন এ বি বা ডি এর মধ্যে থেকে হলো না, তারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখানে আমরা উত্তর দেখছি দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক হচ্ছে চন্দ্রগুপ্ত। এটি ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের শেষ ঐতিহাসিক নাটক। শেষ ঐতিহাসিক নাটক। এটি দ্বিজেন্দ্রলাল রায়ের শেষ ঐতিহাসিক নাটক, যার সাল সংখ্যা 1911 এবং চরিত্র সংখ্যা প্রায় 11টি। চরিত্র সংখ্যা প্রায় 11টি। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে যাব। এটিও কিন্তু পিএসসি 2013, ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যেই সালে এসেছিল সেই সালটি উল্লেখ করা রয়েছে। বিপ্রদাসের মনসা বিজয় রচিত হয় কত সালে? 1994, 1415, 1417, 1499। তোমরা তোমাদের মতো করে অতি অবশ্যই চেষ্টা করবে, আমি তারপর উত্তর বলে দেব। অ্যাকচুয়াল এটা 1994টা তো কখনোই হতে পারে না, তাই এই তিনটের মধ্যেই উত্তর হবে। তোমরা একটু চেষ্টা করো। উত্তর হবে অপশান সি
তবে এটা 1417 শকাব্দ। আমরা জানি যে কোনো খ্রিস্টাব্দকে 78 দিয়ে যোগ করলে মাপ করবে, কোনো শকাব্দকে 78 দিয়ে যোগ করলে আমরা খ্রিস্টাব্দ পেয়ে যাই, আমরা পাই খ্রিস্টাব্দ। তাহলে এখানে 1417 শকাব্দ, তাহলে খ্রিস্টাব্দটা কত হতে পারে? 1495 খ্রিস্টাব্দ। 1495 খ্রিস্টাব্দ। বিপ্রদাসের পুরো নাম কি ছিল? বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইতিমধ্যে তোমরা অনেকে উত্তর দিচ্ছ, আরো বেশি করে উত্তর দিতে থাকো। তিনি বর্তমান যা আজকে উত্তর 24 পরগনা, সেইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলতে বিপ্রদাস পিপিলাই। তাহলে বিপ্রদাস পিপিলাই, তার জন্ম বর্তমান উত্তর 24 পরগনায়। আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব এবং বলে রাখি এই বিপ্রদাস পিপিলাই কিন্তু একজন বাঙালি কবি ছিলেন। একজন বাঙালি কবি ছিলেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। মুরারি শীল কে ছিলেন? একজন কর্মচারী, কলিঙ্গ রাজ্যের একজন প্রজা, কালকেতুর বন্ধু, না একজন দুঃশীল বেনে? বেনে শব্দের অর্থ হচ্ছে বণিক। বেনে শব্দের অর্থ হচ্ছে বণিক। এর সঠিক উত্তর হবে একজন বেনে। কারণ আমরা জানি কালকেতু যখন দেবীর দেয়া বিভিন্ন রকম ধন সম্পত্তি পাচ্ছে, গয়না পাচ্ছে, সেই গয়নাগুলো বা পেতলের সোনার যে গয়না, সেগুলো যখন সে এই ধূর্ত বণিক মুরারিশীলের কাছে বেচতে যাচ্ছে, তখন মুরারিশীল বলছে এগুলো কে বলেছে যে তোকে এগুলো সোনা, এগুলো ভাঙা পিতল। তখন দেবী কি করে? মুরারিশীলকে স্বপ্নাদেশ দেয় যে তুই যদি কালকেতুকে ঠকাস তাহলে তোর বড়সড় ক্ষতি হয়ে যাবে, এবং শেষমেশ দেখা যায় যে মুরারিশীল দেবীর স্বপ্নাদেশ পেয়ে কালকেতুকে ঠকায় না। তাহলে মুরারিশীল ছিল কিন্তু চণ্ডী মঙ্গলে একজন একজন ব্যবসায়ী, অর্থাৎ খারাপ একজন বণিক, যে মানুষকে সবসময় ঠকাতে চাইতো। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। এবার পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব। বিয়ে পাগলা বুড়ো লেখেন কে? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রামনারায়ণ তর্করত্ন, না মধুসূদন দত্ত? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, আমি অতি অবশ্যই তারপরে উত্তরটা বলে দেব। বিয়ে পাগলা বুড়ো এর যে সাল সেটি হচ্ছে প্রকাশ সাল। (1866) প্রকাশ সাল হচ্ছে, মাফ করবে সাল বানানটা ভুল হয়ে গেছে, প্রকাশ সাল 1866, এবং এটি মঞ্চস্থ হয়েছিল 1872 সালে, মঞ্চে অভিনীত হয়েছিল
মঞ্চস্থ হয়েছিল 1872 সালে। বিয়ে পাগলা বুড়ো লিখেছিলেন সঠিক উত্তর এ দীনবন্ধু মিত্র। তোমরা যারা যারা এ করেছো তাদের উত্তর ঠিক হয়েছে, এবং যারা যারা ভুল করেছো আশা করি সেই ভুলের সংখ্যাটা অনেক কম হবে। যারা যারা ভুল করেছো তারা ঠিক উত্তরটা দেখে নাও। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব। প্রমথ চৌধুরী প্রবন্ধ লেখেন সাধু আর গদ্য চলিতে এই রীতিতে, কেবল চলিত গদ্য রীতিতে, না সাধু ও চলিত উভয় গদ্য রীতিতে, না বরেন্দ্র ও উপভাষিক রীতিতে। এই বরেন্দ্র আমরা জানি উপভাষা রাঢ়ী, কামরূপী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, এরকম বরেন্দ্রী রয়েছে। বঙ্গালী, মোট 5টি রয়েছে উপভাষার। এখানে একটু লিখে দিচ্ছি, তাহলে উপভাষার যে ব্যাপারটা সেটাও তোমরা বুঝতে পারবে। রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী, আর হচ্ছে বরেন্দ্রী। রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী, বরেন্দ্রী। তো এই বরেন্দ্রীটা এখানে বলছে, এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। বেশ, চলো উত্তর বলে দিই। সঠিক উত্তর হচ্ছে সি, সাধু ও চলিত উভয় গদ্য রীতিতে। আমরা জানি প্রমথ চৌধুরী ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক, এবং তিনি মজলিসি আলাপের ঢঙে খুব সুন্দর সহজভাবে শানিত বুদ্ধিদীপ্ত ভাষায় তিনি কিন্তু যে কোনো তার যে রচনা সেই রচনাটা লিখতেন বা তার লেখাটা লিখতেন, এবং সেক্ষেত্রে তিনি যেমন সাধু ভাষা কিছু ব্যবহার করতেন তেমনি চলিত ভাষাও ব্যবহার করতেন, যেগুলো তাই খুব কৌতুক হতো, বুদ্ধিদীপ্ত হতো। এবার আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্ন সেখানে। কণ্টকগারী কমলসম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি এই পদটি কার রচিত? আমি পূর্ববর্তী যে ভিডিও তাতে তো অতি অবশ্যই বলে দিয়েছি যে কতখানি পড়তে হবে, কি কি পড়তে হবে। তোমরা যারা যারা দেখোনি পার্ট 1 ভিডিও তারা অতি অবশ্যই ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। সেখানে আমরা বলেছি, আলোচনা করেছি যে আমরা রচয়িতা পড়ব, তারপরে তার পাশাপাশি কিছু যে সিলেক্টিভ যে পদ সেগুলো পড়ব। এখানে আমরা বৈষ্ণব পদাবলী দেখতে পাচ্ছি যে কণ্টকগারী কমলসম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি এই পদটি কার লেখা? বিদ্যাপতি, জ্ঞানদাস, এটা শশীশেখর বা রায়শেখর, যা খুশি হতে পারে, গোবিন্দ দাস, এটা রায়শেখরই করো। আমি কিন্তু উত্তর বলিনি কোনটা, বিদ্যাপতি, জ্ঞানদাস, রায়শেখর না গোবিন্দ দাস, এর মধ্যে কোনটা হতে পারে? তোমরা তোমাদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করো। এর সঠিক উত্তর হবে অপশন ডি, গোবিন্দ দাস। এটি অভিসার পর্যায়ের পদ, এটি অভিসার পর্যায়ের পদ। এবার প্রশ্ন, স্যার অভিসার পর্যায়টা কি? রাতের বেলা সমাজের যাবতীয় বাধা নিষেধকে উপেক্ষা করে পরস্ত্রী রাধা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন সকলের আড়ালে অন্তরালে কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছে, মিলনের তাগিদে কৃষ্ণকে দর্শন করতে চাইছে, সেটি অভিসার পর্যায়ের পদ। এর পরবর্তীতে আমরা দেখব মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? এর সঠিক উত্তর কানা হরিদত্ত। একদম সঠিক উত্তর কানা হরিদত্ত। কেন উত্তর বলে দিলাম বলি, কানা হরিদত্ত সম্পর্কে বেশি তথ্য জানা যায় না। কানা হরিদত্ত যে রচনা লিখেছিলেন সেই রচনার পুঁথিও কিন্তু সেভাবে সংগ্রহ করা সম্ভবপর হয়নি। তাই কানা হরিদত্ত সম্পর্কে আমাদের বেশ খানিকটা কিন্তু অনুমান করে নিতে হয়।
এর পরবর্তী এই প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা পিএসসি 2014-তে কিন্তু এসেছিল। কানা হরিদত্ত ছিল দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময়, দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময়। এছাড়া কানা হরিদত্ত সম্পর্কে কি জানতে পারি? কানা হরিদত্ত সম্পর্কে প্রথম আমাদের জানায় বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত প্রথম কানা হরিদত্ত সম্পর্কে আমাদেরকে পরিচয় ঘটান। এ প্রসঙ্গে অনেকে বলছেন এই বিজয়গুপ্ত কানা হরিদত্ত সম্পর্কে আমাদেরকে পরিচয় করাচ্ছেন তার সমালোচনা করার জন্য। কানা হরিদত্ত সম্পর্কে আমরা জানবো এই কারণে নয়, তার সমালোচনা করার জন্য। বিজয়গুপ্ত প্রথম এই কানা হরিদত্ত সম্পর্কে আমাদের পরিচয় ঘটান এবং দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে তিনি কিন্তু বর্তমান ছিলেন। তার জন্ম কোথায়? জন্ম হচ্ছে ময়মনসিংহের। ময়মনসিংহে তার জন্ম। মধ্যযুগীয় ময়মনসিংহে, এই কথাটা লিখি, মধ্যযুগীয় ময়মনসিংহের, মধ্যযুগীয় ময়মনসিংহে তার জন্ম। মধ্যযুগীয় ময়মনসিংহে নান্দাইল, নান্দাইল বা নান্দাইল উপজেলার, নান্দাইল উপজেলার, নান্দাইল উপজেলার সিংরৈল, সিংরৈল দত্তবাড়িতে এখানে তার জন্ম। মধ্যযুগীয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে। এরপরে আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে যাব। বাংলার গ্যারিক কাকে বলা হয়? মনমোহন বসু, বিজন ভট্টাচার্য, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশে রয় হ্রস্বইকারটা পড়েনি, না অমৃতলাল বসু? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। বলে রাখি, গ্যারিক ছিলেন একজন ইংরেজ নাট্যকার বা অভিনেতা। ইংরেজ নাট্যকার অভিনেতা ছিলেন। এর সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ। আসলে 1877 সালে, 1877 সালে রামচন্দ্র কোন রামচন্দ্র ও মেঘনাদ এই উভয় চরিত্রে অভিনয় করেছিলেন গিরিশ ঘোষ মেঘনাদ বধ কাব্য অবলম্বনে যে নাটক, সেই নাটকে। মেঘনাদ বধ কাব্য অবলম্বনে একটি নাটক হয়েছিল, তাতে রামচন্দ্র এবং মেঘনাদ এই উভয় চরিত্রে অভিনয় করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ 1877 সালে, যে কারণে অক্ষয়চন্দ্র সরকার গিরিশ ঘোষকে বাংলার
গ্যারিক বলে অভিহিত করেছিলেন। আর এই গ্যারিক ছিলেন একজন ইংরেজ নাট্যকার বা অভিনেতা। আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে যাব। প্রমথ চৌধুরীর কবিতাকে ইস্পাতের ছুরি কে বলেছিলেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র, না এটা একটুখানি ভুল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটি হবে সুকুমার সেন। আমি উত্তর বলিনি, কিন্তু যে প্রিন্টিং মিস্টেকটা রয়েছে সেটা ঠিক করছি শুধুমাত্র। এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? প্রমথ চৌধুরীর সহজ বুদ্ধিদীপ্ত শানিত ভাষা এত মানুষকে বিদ্রূপ করতে পারত, সমাজের যে কদর্য দিকগুলো এত স্পষ্টভাবে তিনি তুলে ধরতে পারতেন তার সাহিত্যের ভাষার মাধ্যমে, যে কারণে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীকে ইস্পাতের ছুরি বলেছিলেন। ছুরি যেভাবে সবটা কাটে, তেমনি তার ভাষা বা শব্দ সমাজকে ফালা ফালা করে যেন কাটত। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন সেখানে যাব। সত্যেন্দ্রনাথের চম্পা কবিতায় কোন ঋতুর প্রাধান্য দেখা যায়? বর্ষা, শীত, বসন্ত না গ্রীষ্ম? তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো। চম্পা কবিতাটা ছিল অস্তিত্ব সংগ্রামের একটা কবিতা। মানুষ কিভাবে নিজের জীবনকে এই লড়াইয়ের মাধ্যমে টিকিয়ে রাখতে পারে, সেই ছোট্ট একটি ফুল চম্পা যেন তার প্রতিনিধিত্ব করছে। অস্তিত্ব সংগ্রামের কথা বলতো এই চম্পা কবিতা। এখন প্রশ্ন, এর মূল কাব্য কি ছিল? চম্পা কবিতার মূল কাব্য ছিল ফুলের ফসল। তোমরা তোমাদের মতো অবশ্যই উত্তর দিতে থাকো। ফুলের ফসল, যার সালটাও লিখে দিচ্ছি 1911। সত্যেন্দ্রনাথের এই চম্পা এই গ্রীষ্ম ঋতুর প্রাধান্য রয়েছে এই কবিতায়। গ্রীষ্ম ঋতুর প্রাধান্য রয়েছে এই কবিতায়। আসলে চম্পা একটি অস্তিত্ব সংগ্রামের কথা বলে। আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে দেখব, লাউসেনের মায়ের নাম কি? এটা বুঝতেই পারছো, ধর্মমঙ্গলের একটা হচ্ছে চরিত্র লাউসেন। তার মায়ের নাম কি? পদ্মাবতী, ইন্দুমতী, রঞ্জাবতী না রাজলক্ষ্মী? তোমরা তোমাদের মতো একটু চেষ্টা করো, আমি অতি অবশ্যই তারপরে বলে দেব। ধর্মমঙ্গলের একটি চরিত্র হচ্ছে লাউসেন। ধর্মমঙ্গলের দুটি কাহিনী আমরা জানি, একটি হরিশ্চন্দ্র কাহিনী আর একটি লাউসেনের কাহিনী। তাই লাউসেনের মায়ের নাম কি? লাউসেনের মায়ের নাম রঞ্জাবতী। লাউসেনের মায়ের নাম রঞ্জাবতী। আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব। বিদ্যাবতী ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তোমরা অতি অবশ্যই তোমাদের মতো চেষ্টা করবে। এটি রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রকাশ হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রকাশ হয়েছিল। তার পৌষ সংখ্যায়, বঙ্গদর্শন পত্রিকার পৌষ সংখ্যায় এটি প্রকাশ হয়েছিল। তোমরা চাইলে নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পৌষ সংখ্যায়।
সালটাও লিখে রাখি, 1873 খ্রিস্টাব্দ, আর বঙ্গাব্দের হিসাবে 1280। আসলে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতি এবং জয়দেবের যে রচনা শৈলী, যে সংস্কৃতি, ভারতীয় সে সংস্কৃতি, তার সম্পর্কে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন এবং তার যে ভাষা, এই প্রবন্ধের যে ভাষা, তার মাধ্যমে এই বিষয়বস্তুগুলি, এই বিদ্যাপতি জয়দেবের যে রচনার বৈশিষ্ট্য ভারতীয় সংস্কৃতির সাথে কিভাবে যুক্ত, তাই তিনি এখানে তুলে ধরেছিলেন প্রবন্ধধর্মী রচনার মাধ্যমে। পরবর্তী আমরা যে প্রশ্ন, মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? আমরা ইতিমধ্যে প্রথম যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে কিন্তু আমরা কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি সেটা কিন্তু বলে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া রয়েছে তাতে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস না গোবিন্দ দাস? মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? এখানে মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি। এবং এটি দেখতে পাচ্ছ পিএসসি 2014 যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল। আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে যাব। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা কি? প্রভাবতী, সম্ভাষণ, ব্রজবিলাস, আখ্যান মঞ্জুরি না জীবনচরিত? এর সঠিক উত্তর দেওয়ার আগে বাকিগুলো কেন ভুল সেটা আমি বলতে থাকি। প্রভাবতী সম্ভাষণ এটা বন্ধুর মেয়ে যখন মারা যাচ্ছে, তার বন্ধু রাজকৃষ্ণ বাবুর মেয়ে যখন মারা যাচ্ছে তাকে নিয়ে লিখেছিল। এবার আসি আখ্যান মঞ্জুরি, এটা শিশুদের জন্য রচিত, শিশুদের জন্য লেখা। এবার প্রশ্ন তাহলে ব্রজবিলাস না জীবনচরিত, কোনটা হবে? ব্রজবিলাস না জীবনচরিত? তোমরা একটু চেষ্টা করো, উত্তর দাও। এটা একটি ছিল মৌলিক গ্রন্থ, যেটি বিধবা বিবাহ নিয়ে লেখা বা বিধবা বিবাহ বিষয়ক। আর জীবনচরিত এটি একমাত্র ছিল নিজেকে কেন্দ্র করে আত্মজীবনীমূলক। এটি ছিল একমাত্র আত্মজীবনীমূলক। তাহলে সঠিক উত্তর ডি। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব। নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? এ প্রসঙ্গও বলে রাখি, পার্ট 1-এ কিন্তু নাটক উপন্যাসের কোনটুকুনি অংশ পড়তে হবে সে সম্পর্কেও বলেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। একই জিনিস আর কি ক্লাসে বলে অযথা সময় নষ্ট করা, আমরা তাই পরবর্তী যে সেগমেন্ট রয়েছে সেখানে চলে যাচ্ছি। নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? নীলদর্পণ, সধবার একাদশী, জামাই বারিক না বিয়ে পাগলা বুড়ো? তোমরা তোমাদের মতো একটু চেষ্টা করো।
সালগুলো একটু লিখে দিই। 1860, 1863 সালগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে অতি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। 1860, 1863, 1872 আর বিয়ে পাগলা বুড়ো তার যে সাল সেটি হচ্ছে 1866। নিমচাঁদ এর সঠিক উত্তর হবে সধবার একাদশী, অপশন বি। সধবার একাদশী, অপশন বি। আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে যাব। চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলে কামিনী দৃশ্যটি দেখা গিয়েছিল? এই কমলে কামিনী দৃশ্য সম্পর্কে বলি। দেবী চণ্ডী ছলনা করে মোট 2 বার নিজেকে পদ্ম ফুলের ভেতর দেখিয়েছিলেন। এটি ছিল কমলে কামিনী দৃশ্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2 বার। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। প্রকাশকাল অনুসারে নাটকগুলি সাজান। ক প্রফুল্ল, খ হারানিধি, গ গৃহলক্ষ্মী আর ঘ বলিদান। আমরা এখানে অপশানগুলো দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের মতো একটু চেষ্টা করো, আমি অতি অবশ্যই তারপরে তোমাদেরকে বলে দেব। চেষ্টা করতে থাকো তোমরা, বিভিন্ন রকম কমেন্টে তোমরা উত্তর দিতে থাকো। আমি সালগুলো লিখলেই দেখো তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা তোমাদের মতো কমেন্ট করতে থাকো। সালগুলো লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা তোমাদের মতো একটু চেষ্টা করতে থাকো। দেখো যারা যারা যা যা লিখেছো তার সাথে মিল পাচ্ছ কিনা। দেখো এবার বুঝে গেছো। এটা আগে আসছে, তাহলে ক, তারপরে খ, তারপরে আসছে কি গ, শেষে আসছে ঘ। তাহলে ক খ গ ঘ, ক খ গ, ক খ গ 1912, 1905। বলিদান আছে 1905-এ। আচ্ছা, এখানে একটু ভুল করেছি, যে কারণে এটা গয় হবে। এটা ঘ। তাহলে প্রথমে আসবে কোনটা? ক 1889, তারপরে আসবে খ 1890, তারপরে আসবে ঘ 1905 এবং শেষে আসবে গৃহলক্ষ্মী 1912। অর্থাৎ এক্ষেত্রে অপশান হবে, সঠিক অপশান অপশান এ, ক খ ঘ গ। সাল অনুযায়ী তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং এই সকল নাটকগুলি গিরিশচন্দ্র ঘোষের। গিরিশচন্দ্র ঘোষের। এর পরবর্তী আমরা যে প্রশ্ন সেখানে যাব।
নূরজাহান নাটকের প্রকাশকাল কত? 1806, 1808, 1809, 1811। নূরজাহান নাটকের প্রকাশকাল কত? তোমরা তোমাদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করো। এটি ডিএল রায়ের বা দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক। আসলে আমি উত্তরটা বলে দিচ্ছি এই কারণে, এখানে অপশানটা ভুল আছে, এটা হবে 1908। সঠিক উত্তর 1908। এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, যে কারণে আমি উত্তরটা বলে দিলাম 1908। আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে চলে যাব। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ময়ূর ভট্ট, রামাই পণ্ডিত, রামেশ্বর ভট্টাচার্য না ঘনরাম চক্রবর্তী? দেখো, রামেশ্বর ভট্টাচার্য হচ্ছে শিবায়নের, ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গলের। ময়ূর ভট্ট ধর্মমঙ্গল কাব্যের আদি কবি। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। তার যে কাব্য, সেই কাব্যের নাম হাকন্দ পুরাণ। হাকন্দ পুরাণ, বা অনেকে যেটাকে শ্রী ধর্মমঙ্গল কাব্য বলে, শ্রী ধর্মমঙ্গল কাব্য। শ্রী ধর্মমঙ্গল কাব্য বলে। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে চলে যাব। রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, এই পদটির রচয়িতাকে চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস না বিদ্যাপতি? তোমরা তোমাদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করো। বলে রাখি, একটি কৃষ্ণানুরাগ পর্যায়ের পদ। কৃষ্ণানুরাগ পর্যায়ের পদ। এর সঠিক উত্তর হবে অপশান বি, জ্ঞানদাস। যারা যারা অপশান বি করেছো তারা মিলিয়ে নাও। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব। ধনপতি সওদাগরের বাড়ি কোথায় ছিল? উজানিনগর, নিছনিনগর, কলিঙ্গনগর, গুজরাটনগর। দেখো, এগুলো এমন একটা প্রশ্ন যেগুলো তুমি যদি বিষয়বস্তুটা পড়া থাকে তুমি সাথে সাথে উত্তর করে দিতে পারবে। এর সঠিক উত্তর অপশান এ, উজানিনগর। অপশান এ, উজানিনগর। আমরা পরবর্তী যে স্লাইড আছে সেখানে যাব। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? অভয়ামঙ্গল, অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল না মনসামঙ্গল? দেখো, অন্নদামঙ্গল আর মনসামঙ্গল যে হবে না বোঝাই যাচ্ছে, কিন্তু এবার প্রশ্ন, স্যার মুকুন্দ চক্রবর্তী এটাকে তো চণ্ডীমঙ্গলও বলে, অভয়ামঙ্গলও বলে, তাহলে কোনটা নাম? এর সঠিক উত্তর হবে এ। কেন এ হবে? চণ্ডীমঙ্গলের কাহিনী নিয়ে হতে পারে, সেজন্য কেউ কেউকে চণ্ডীমঙ্গল বলছে, কিন্তু এর আসল নাম ছিল অভয়ামঙ্গল। তাই 22 নম্বরের সঠিক উত্তর হবে এ। 22 নম্বরের সঠিক উত্তর হবে এ। তোমরা যারা যারা এ করেছো বা যাদের যাদের কনফিউশন ছিল তারা আশা করি কনফিউশনটা দূর করতে পেরেছো। এই অভয়ামঙ্গল এর রচনাকালটা কত মোটামুটি?
1500 রচনাকাল, 1540 থেকে 1600 মধ্যে এই সময় রচনা হয়েছিল। কারণ মুকুন্দ চক্রবর্তীর সময়কালটাও এইটা, মুকুন্দ চক্রবর্তীরও সময়কালটা এইটা। এবার আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেখানে যাব। সই কেবা শুনাইল শ্যাম নাম পদটি কোন পর্যায়ভুক্ত? গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, মাথুর না প্রার্থনা? মাথুর শব্দের অর্থ হচ্ছে লীলা বিষয়ক। আমি কিন্তু এটাই উত্তর একবারও বলছি না, লীলা বিষয়ক। কার লীলা? অবশ্যই শ্রীকৃষ্ণের। আর গৌরচন্দ্রিকা বলতে একটু ভনিতা করা, কোনো কিছু মূল পর্বে যাওয়ার আগে একটু ভনিতা করা। যেমন আজকে আমরা পিওয়াইকে নিয়ে আলোচনা করার আগে 2-4টে কথা বলছিলাম, তারপরে আমরা মূল যে স্লাইড আছে সেই স্লাইডটা শেয়ার করে তোমাদেরকে পড়ালাম। তাহলে এই গৌরচন্দ্রিকা অনেকটাই ভনিতার মতো। সই কেবা শুনাইল শ্যাম নাম পদটি কোন পর্যায়ভুক্ত? তোমরা অতি অবশ্যই তোমাদের মতো করে চেষ্টা করবে। এর সঠিক উত্তর পূর্বরাগ। এবার যদি বলি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, তাহলে হচ্ছে চণ্ডীদাস। পূর্বরাগের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। অ্যাকচুয়াল এটি চণ্ডীদাসের পর্যায়ভুক্ত, চণ্ডীদাসের পর্যায়ভুক্ত। এই সই কেবা শুনাইল শ্যাম নাম এটি চণ্ডীদাসের লেখা, যেটি পূর্বরাগ পর্যায়ভুক্ত। পরবর্তীতে আমরা দেখব দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন কোন রচয়িতাদের তাদের যে নাম সেগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। এর পরবর্তীতে আমরা দেখব সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদ কাব্য কি? একটি অনুবাদ কাব্য, তার মানে দেখতে পাচ্ছ কে কি রচনা করেছে সেটা যেমন জানতে হবে, সাল তারিখ জানতে হবে, ঠিক তেমনি সেটা কোন ধর্মী সেটাও জানতে হবে। উপন্যাস না প্রবন্ধ না অনুবাদমূলক সেটাও কিন্তু আমাদের জানতে হচ্ছে। হসন্তিকা, হোমশিকা, বেনুবীণা না তীর্থরেণু? আমি সাল তারিখগুলো লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো কমেন্ট করতে থাকো। 1917, 1907, 1906, 1910। দেখো এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ সত্যেন্দ্রনাথ দত্তের। একমাত্র এই তীর্থরেণুটাই অনুবাদমূলক কাব্য। তাহলে সঠিক উত্তর ডি, তীর্থরেণু অনুবাদমূলক কাব্য। তোমাদেরকে ক্লাস শেষে আজকে 2-4টে কথা বলে পুরোপুরিভাবে ক্লাসটি শেষ করব। 1 নম্বর, আজকের যে ক্লাসটি করা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র যে পিওয়াইকির উত্তর বলে দেয়া তা নয়, যথাসম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমরা আরও বিভিন্ন রকম প্রশ্নেও বা তথ্য তোমরা জানতে পারো। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ ক্লাসটি ধৈর্য সহকারে করবার জন্য। আগামী দিনে আরও এই ধরনের ক্লাস পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাস সম্পর্কিত তোমাদের কোনো ভালো লাগা খারাপ লাগা থাকে সেটা অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি কোনো তথ্য নিয়ে তোমাদের কোনো কিছু দ্বিমত পোষণ করো, কারণ দেখো সাহিত্যের ইতিহাস বলো বা বাংলা ভাষার যে কোনো কিছু বিভিন্ন সূত্র থেকে আমরা বিভিন্ন তথ্য পেতেই পারি। তাই তোমরা যদি সেরকম কোনো কিছু দেখে থাকো তার তথ্য উল্লেখ করে তোমরা কমেন্টে জানাতে পারো। তার পাশাপাশি তুমি জানিও ক্লাসটি কেমন লাগলো।
তোমরা উপকৃত হতে পেরেছো কিনা। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।